Marcel presents Hasho, powered by Dabur Maswag Season 4, co-sponsored by Mumtaz Herbal. চলছে তৃতীয় রাউন্ডের খেলা। আপনারা জানেন যে দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত 15 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এখানে। এই রাউন্ডের প্রত্যেক প্রতিযোগী 3টি করে একক পারফরমেন্স করবে। শুধুমাত্র 5 জন প্রতিযোগী 2টি করে একক ও 1টি করে দ্বৈত পারফরমেন্স করার সুযোগ পাবে এবং 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে 10 জন, আর 5 জন আমাদের সাথে যাবেন না। আর আমাদের যে পুরস্কারগুলো সেগুলো হচ্ছে 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে একটি কি রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বে সেরা পারফর্মার পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি এবং যিনি চ্যাম্পিয়ন ও প্রথম রানার আপ হবেন তিনি মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাবেন। আর যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। আর এই সব কিছু করার জন্য যে টিমটা আমাদের সাথে আছেন, প্রথমেই বলছি আছেন রাবার ব্যান্ড এবং আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, ভূগোলের টিচার মাঝারুল ইসলাম। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু হই আমি মাঝারুল ইসলাম। আজকে একটি আনন্দ সংবাদ, বিশাল সংবাদ শোনার অপেক্ষায় রয়েছি। সাজু, তুমি খুব দারুণভাবে তাকে তুলে ধরবে, তার নামটি বলবে, এটা আমি চাই, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। বাহ বাহ বাহ। আছেন আমাদের মাঝে আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী, চিত্রনায়িকা নিপুণ আক্তার। আছেন আমাদের বিশ্বনন্দিত জাদু শিল্পী, আমাদের সবার প্রিয় জুয়েলাই। একেবারে যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো ভালোবাসতো। ওয়াও। আছেন আমাদের মাঝে আমাদের চলচ্চিত্র ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নির্মাতা, এবং যেই সংলাপগুলো বললে আপনারা সবাই এখনই হাঁ হয়ে তাকিয়ে থাকবেন, উনি আসছেন জবা কুসুম রকম দুলালের মা। এদিকে আসবা, শরীরে বোধহয় টেম্পারেচার বাড়ছে। আছেন আমাদের মাঝে চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। দাঁড়িয়ে অবরুদ্ধ চিত্তে তাকে সম্মান জানাবো। তিনি আমাদের শিল্প সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে বিরাজমান। আমরা এরকম একজন কিংবদন্তি মানুষ আমাদের পাশে এসছেন। আজকে আমাদের যারা পারফর্মার আছেন তারা সত্যি ভাগ্যবান যে তার সামনে আজকে পারফরমেন্স করবেন। জানি না আজকে এখান থেকে কে গোলাপি হয়ে আসবে, কোন গোলাপি আজকে হয়তো চলে যাবে ঢাকায় কিংবা লন্ডনে, নোবডি নোজ। সো সবাই বি কেয়ারফুল। এমন একজন মানুষের সামনে আজকে আমরা পারফরমেন্স করার চান্স পাবো, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমজাদ ভাই, এরকম একটি অনুষ্ঠানে আপনি এসেছেন, আমরা সত্যি আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আমরা আপনাকে একটু কষ্ট দেবো যে কষ্ট করে পারফরমেন্সগুলো দেখবেন। আপনি শুধু একবার ওখানে বসার আগে আপনি শুধু আপনার ওই স্ত্রীকে একটু ডাক দিয়ে যান। জবা কুসুম নুকন্দলালের মাও, জবা কুসুম নুকন্দলালের মাও, এদিকে আসো।
কেউ আসতে চাইলে আসতে পারো। থ্যাংক ইউ আমজাদ ভাই, থ্যাংক ইউ। আমারও সৌভাগ্য হয়েছিল সেই কিংবদন্তি নাটক জব্বার আলী। আমরা তো ছোটবেলা জব্বার আলীর সেই নাটক না থাকলে আমরা ঈদটাই পরিপূর্ণ হতো না, এবং পরবর্তীতে আমি যখন সেই নাটকে পারফরমেন্স করেছি আমি নিজেকেও একজন ভাগ্যবান মনে করছি যে আমি ওনার নাটকে আমি পারফরমেন্স করেছিলাম। থ্যাংক ইউ। তাহলে শুরু হোক এবার একক পারফরমেন্স। প্রথমেই আসছেন ব্রিলিয়ান্ট পারফর্মার নজরুল ইসলাম শামীম, নারায়ণগঞ্জ থেকে। প্রাণ করিবে আমার ঢঙ্গে। তো রাতের বেলা এক চোর জুয়েলার স্যারের বাসায় গেছে চুরি করার জন্য। তো গিয়ে চাদর বিছাই দিল, বিছাই দিয়া দামি দামি জিনিসপত্র সব এটার উপরে রাখতেছে, কিন্তু জুয়েলার স্যার আগে চাদরটা সরাই অপেক্ষা করতেছে চোরটা কি করে দেখার জন্য। কিছুক্ষণ পর চোরে তো আর চাদর খুঁজা পায় না। তো হঠাৎ করে একটা শব্দ হইলো। তো স্যারের ওয়াইফ সজাগ, এই শব্দ কিসের, বাসা আবার চোরাইলো নাকি? কারে না, চোরাছে নাই, তুমি ঘুমাও। এই শুনে চোরে বলে, অবশ্যই চোরাইছে, আর না আমার চাদর গেল কই? তো গেদু এক হোটেলে গিয়া বলতেছে, এই 2টা সিঙ্গারা 1 কাপ চা। এই শুনে এক লোকে বলে, ভাই আস্তে কথা বলেন, এটা তো লাইব্রেরি। লাইব্রেরি? তো 2টা সিঙ্গারা 1 কাপ চা। হাসু প্রচার হওয়ার পরে আমাদের প্রডিউসার হাসান ভাই তো বিশাল স্টার। সে যখনই বাইরে যায় তখনই সবাই তার সাথে সেলফি তুলতে চায়। তো একদিন এক সুন্দরী মেয়ে বললো, হাসান ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো। এই শুনে হাসান ভাই একটা পোজ দিল। তো মেয়ে বলতেছে, ভাই মাথারা একটু নিচে নামান, স্টার তো আর আপনি না, স্টার তো আপনার টাক। পৃথিবীতে একটা সময় আমরা সবাই মাথা উঁচু করে চলতাম, তারপরে পৃথিবীতে এসে বললো স্মার্টফোন, তারপরে আমাদের সবার মাথা নিচু হয়ে গেল। বাহ বাহ বাহ, সত্যি সত্যি। তো গেদু ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, ডাক্তার সাহেব ওষুধ দেন, আমার তো 5-6 মিনিট পর পরই টয়লেটে যেতে হয়। কোনো চিন্তা করবেন না, ওষুধ দিব, ভালো হয়ে যাবেন। তার আগে বলেন, আপনি কি সবরি গলা ট্রাই করছেন? জি স্যার করছি। এই সবরি গলা যতক্ষণ দিয়া রাখি বন্ধ থাকে, কিন্তু বের করলে আবার শুরু হয়ে যায়। এক হাতির সাথে পিঁপড়ার বিয়ে হলো। ওই বাসর ঘরে হাতিরা মারা গেল। তো দুঃখে পিঁপড়া বলতেছে, দূর সংসার করলাম মাত্র 1 দিন, অনেক সারাটা জীবন যাবে এটার কবর করতে করতে। তো গেদুর বন্ধু এসে গেদুরা বলতেছে, জানোস আমি যদি রাত্রে 1 কাপ চা খাই সারাটা রাত আর ঘুমাইতে পারি না। এদিকে যা বাবা, আমার তো আবার পুরোই উল্টা, আমি যদি রাতে একবার ঘুমাই যাই আর রাত্রে চাই খাইতে পারি না। তো এক সার্কাস পার্টি গ্রামে গেল একটা হাতি নিয়া। ওই গ্রামের লোক আবার জীবনে হাতি দেখে নাই, হাতি কি চিনেও না। এই হাতি সুইটা গিয়া মাতবরের কলা বাগানে ঢুকে গেছে। ঢুকা এই বড় সুর দিয়া একটা করে কলা গাছ তোলে আর মুখের ভিতর ঢুকায়, একটা করে কলা গাছ তোলে আর মুখের ভিতর ঢুকায়। এই দৃশ্য দেখছে গ্রামের এক তরুণী, দেখে দৌড় দিয়া মাতবর দিয়া কয়, মাতবর সাহেব ইয়া বড় আজব এক জন্তু আপনার কলা বাগানে ঢুকে গেছে। ঢুইকা এই বড় লেজ দিয়া একটা কলা গাছ তোলে আর আমি বলতে পারবো না, লজ্জা লাগে। তো এবার আসছে জরিনা। তো জরিনা চলতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। তো আমার এই জরিনার কথা শুনলে কে কি ভাবে? আমাদের মিউজিশিয়ান জুয়েল ভাই, জরিনা এত সুন্দর, রূপে আগুন জ্বলে, পুরো একেবারে আমার স্বপ্নের রানীর মতন। আর তার পাশে বসা বাবু ভাবে, জরিনা এত সুন্দর, না জানি ওর ভাই আরো কত সুন্দর। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, মানে বিউটিফুল। আমি জুয়েল ভাই কিছু বলেন। স্বামী আমি না দাঁড়িয়ে পাচ্ছি না। বুকে তোমাকে দেখলে
আমার হাজারটা জিনিস মনে হয়। আমার মনে হয় তুমি বিশ্বের শ্রেষ্ঠতম সাহসী মানুষের একজন। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাকে ম্যাজিকের মতো হাওয়া করে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ। বাহ বাহ বাহ, জাস্ট অগ্নিবীণা, ধূমকেতু। গুল্লি দিতে হবে, গুল্লি জাস্ট। নাচে গানে ভরপুর একদম ওহ। একটা জোকস, মানে শামীম আশা মানেই হলো নাচে গানে ভরপুর হয়ে সব কিছু একসাথে। এক্সেলেন্ট। আমি 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 ভীষণ টেনশনে আছি সেই পিঁপড়াকে নিয়ে। তার একদিন তার বিবাহিত জীবন কাটলো, এরপরে বাকি জীবনটা তার যাবে কবর খুঁড়তে খুঁড়তে। আমরা জানি যে মানে হাতি মরলে তা কার কষ্ট জানেন তো? হাতি মরলে তারই কষ্ট যে কবর খুঁড়ে। এই মুহূর্তে আমজাদ ভাইকে সামনে পেয়ে আমজাদ ভাইয়ের একটা গানের কথা আমার মনে পড়লো, আমি সেই গান দিয়ে ওকে বরণ করছি। বাঁশি বারণও মানে না, কথা যে শোনে না, ও কেন মরে না, ওকে জ্বালাবো, ওকে পোড়াবো, ওকে জ্বালাবো পোড়াবো, রাধা নাম ভোলাবো, সবকিছু ভুলিয়ে দেবে। ধন্যবাদ শামীম তোমাকে। ব্রিলিয়ান্ট আমজাদ ভাই। দীর্ঘদিন পরে প্রাণ খুলে হাসলাম তোমার অভিনয় দেখে, দীর্ঘদিন পরে। আমি জানতাম যারা এই সমস্ত চরিত্র করে তাদের হাত পা চোখ মুখ সব কিছু একসঙ্গে কথা বলে, এবং তোমার সেই দৃশ্য আমি আজকে দেখলাম। তো আমি আর কি বলবো, এখানে তো তিনজন মানে অপ্রতিরোধ্য বিচারক আছেন, আমি কিছু বলছি না। গেস্ট হিসেবে তুমি আমার বাকি জীবনটা আর প্রিয় সঙ্গী হয়ে থাকবে। ধন্যবাদ। এইবার শুধু রূপে আমার আগুন জ্বলে এই গানটা আমি আবার তাকে শুনতে চাই। হায় রে আমার রঙে, শাবাশ শাবাশ নজরুল, থ্যাংক ইউ। আমার রঙে। তবে হ্যাঁ, ফাঁসির আগে ফাঁসির আসামিকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি? বললো স্যার আমার শেষ ইচ্ছা হচ্ছে মৃত্যুর আগে যদি একবার বউয়ের রান্না খেয়ে মরতে পারতাম। বলছে তুমি তোমার বউকে এত ভালোবাসো? না না, ওর খাবার খেলে আর বাঁচতে ইচ্ছে করে না। Marcel presents Hasho powered by Dabur Maswag Season 4 co-sponsored by Mumtaz Hardwal. এক তারাটা একটি তারে গানের বেদন বইতে না রে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। এটার পেছনে একটি কারণ আছে। রবীন্দ্রনাথ যখন শেষ বয়সে বা যখন একটু বাড়ন্ত বয়স বলা যাবে না, একদম শেষ বয়সের দিকে যখন তার জেনারেশনের কাছে একসাথে সুর তুলতে গিয়ে হেরে যেত, তখন মনে হতো যে এটাই তো প্রাপ্তি। আমি আজকে আমজাদ ভাইকে দেখে মনে হচ্ছে যে আজকে যারা পারফরমেন্স করছে বা আজকে যারা কাজ করছে তাদের প্রাপ্তি দেখে নিশ্চয়ই আপনার কাছে আনন্দ লাগে। সেই আনন্দ নিয়েই এখন আসছেন মোহাম্মদ ইয়াসিন মোড়ল খুলনা, ফাহিয়া ইমরোজ পাহান খুলনা থেকে। তারা আসছে দ্বৈত পারফরমেন্স নিয়ে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, আমি একটা তাবিজ চাই, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই। সাধু বাবা
সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমি একটা তাবিজ চাই যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই সাজু বাবা সাজু বাবা তোর শব্দের ভিতর কোনটির প্রাধান্য বেশি, বর্গ জ নাকি ধ? ক্লিয়ার করে বল। সরি সরি সাধু বাবা সাধু বাবা আমার আমার সমস্যা বাবা। তোর কি সমস্যা খুলে বল। বাবা আমার গোপন সমস্যা। ওরে গর্ধপ, গোপন সমস্যা জোরে জোরে কেন বলছিস? চুপি চুপি বল, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, আর যদি জানে তোর 12টাও বেজে যাবে। বাবা একটা জিনিস বুঝলাম না, আপনি তো বিয়ে করেননি, তা সবাই আপনারে বাবা বলে কেন? চুপ কর নরতম, এমন জায়গায় মারবো জীবনে কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবি না। বাবা বাবা কোথায় মারবেন বাবা, কোথায় মারবেন? ওরে তোর চোখে মারবো রে বচ্চ। বাবা রাতে এমনি আমি ঘুমাতে পারি না, ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখা জায়গা উঠি বাবা। এর উপায় দেন বাবা, মরা মরা স্বপ্ন দেখি কেন বাবা? দেখতো বচ্চ আশেপাশে কাছে কোথাও কোকিল মরেছে কিনা। বাবা এই কোকিলের সাথে আমার ঘুমের কি সম্পর্ক? কেন তুই জানিস না মমতা দাবা কি বলেছে? আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। কিন্তু বাবা মমতাজ ম্যাডাম আপনার আফা হইল কিভাবে? কারণ ও আমার বাবাকে সাধু বাবা বলে ডাকতো। ও আচ্ছা, আপনার বাবাও বুঝি সাধু ছিল? ওরে না রে অধম, ওটা আমার বাবার নিকনেম ছিল। বাবা আমি এই যে এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু উন্নতির মুখ সহি দেখি না, এর কারণটা কি? কেমন করে দেখবি? জামায় লেখা 1750, প্যান্টে লেখা ওল্ড মডেল, বেশি দাম দিয়ে পুরানো জিনিস কিনবি, আবার উন্নতির মুখ তাকিয়ে দেখ জুয়েল বাবার দিকে, উনি কিন্তু নতুন জামা পরেছে। কেন বলতো? কেন বাবা? ওনার কাছে জাদু আছে, ওনার কাছে জাদু আছে। আচ্ছা বাবা, উনারে অনেকে স্যার ডাকে, অনেকে ভাই বলে, আপনি বাবা বললেন কেন ভাইপো? আমি তোর ভাইপো হলাম কি করে? না উনারে আমি ভাই ডাকি তো সেই সুবাদে আমরা চাচা ভাইপো। তা বাবা বললেন না তো উনারে আপনি বাবা ডাকেন কেন? এর পিছনে একটা কারণ রহিয়াছে বচ্চ। কি কারণ বাবা, কি কারণ? আমি আর তোমাদের জুয়েল বাবা দুজনে ট্রিক্স করি আমাদের ভক্তদের বসে আনি। ও আচ্ছা বাবা বুঝলাম। তা বাবা আমার একটা প্রশ্ন ছিল বাবা। কি প্রশ্ন করে ফেল। এই যে ঢাকা শহরে এত জ্যাম, এর কারণটা কি বাবা? এর কি কোনো সমাধান? ওরে বচ্চ ওটা ওদের খুব প্রিয়। কিরকম বুঝলাম না তো। তুই যখন সকালের নাস্তায় পাউরুটিতে জ্যাম মাখাইয়া খাস, কেউ তো নিষেধ করে না, আর ওই অবলা রাস্তা একটু জ্যাম খাইলে তোর কেন এত আপত্তি রে? বাবা এত শত বুঝি না, আমার ওই নিপুণের মতো সেলিব্রিটি বানাই দেন বাবা। খামোশ, বললেই তো হয় তুই হাসর জাহাজ হতে চাস। কিন্তু একটা কথা রইয়াছে, কি কথা বাবা? তোর যে শরীর স্বাস্থ্য, তুই নিপুণ না হইয়া যদি মাজাহার হইতিস বড়ই মানাইতো। বাবা বাবা আমার ওই যে তোর যে কি গোপন সমস্যা বলে ফেলতো বচ্চ। বাবা ইয়ে মানে আর কি বাবা, ওই গার্লফ্রেন্ডে ফোন দিলে না খালি ওয়েটিং দেখাই বাবা। ওরে বচ্চ এটা কোনো সমস্যা নাকি? হয়তো তোর গার্লফ্রেন্ড মোবাইলে ওয়েটিং অপশন চালু করিয়ে রাখিয়াছে। বাবা আপনার মাথায় তো হ্যাভি জ্ঞান বাবা। বাবা একটা প্রশ্ন আছে বাবা। হ্যাঁ বচ্চ, আমি তোর অন্তর্দৃষ্টি দিয়া, আমার অন্তর্দৃষ্টি দিয়া তোর এই চক্ষু দেখিতেছি, মনে হইতেছে তোর চোখের ভিতর সাধারণ জ্ঞান খেলা করিতেছে। তা বলতো বচ্চ। বাবা এই যে যে বাবা, এই বাবা কত প্রকার? ওরে বচ্চ বাবা 3 প্রকার। আমার বাবা, সাধু বাবা, আর আগুনের বাবা। আগুনের বাবা? বাবা আমি বুঝছি, উনি আমাদের সকলের শ্রদ্ধেয়
স্যার আমজাদ হোসেন, স্যার আমজাদ হোসেন। বাবা বুঝে ফেলাইছি বাবা। তাহলে তো বুঝতে পেরেছিস বাবার পাশে একমাত্র বাবারই বসার অধিকার রইয়াছে। ও বাবা, বাবা এই যে আমার গার্লফ্রেন্ডের তো সমাধান দিতে পারলেন না বাবা। বাবা আমি যাই বাবা। ওই দাঁড়া, যাওয়ার আগে আমার মাল খাওয়ার দাম দিয়ে যা। সি বাবা, আপনি মালও খান? এই না বলছো, মাল না, মালটা কিনে খাবো, তার দামটা দিয়ে যা। কত রঙ্গ যে দেখাইলেন বাবা। মাল আর মালটা এক জিনিস না, দুটো আলাদা। এই যে পাবলিক না যদি টের পায় আপনি মালটারে মাল কন, মায়ের একখানও নিচে পড়বো না বাবা। আমি যাই, আপনারা রঙ্গ দিয়া কাম নাই, গার্লফ্রেন্ডের কাছেই যাই। খামোশ, তোকে আমি অভিশাপ দিলাম, আকাশ ফাটুক আর না ফাটুক, ওই আগুনের বাবার আগুনে পুড়ে তুই সরকার হয়ে যাবি গদ্ধব। বাবা বাবা আপনার মাল কন আর মালটা কন, ওইটার টাকা দিতাছি। ওই বাবু ভাই, তুই চুপ করে আছিস কেন? বাজানা তালে তালে। সাধু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই। আরে বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা। মাঝার ভাই, তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অভিনয়ের যে ঘাটতি দেশের সেটা তোমরা অবশ্যই আগামীতে পূরণ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ তোমাদের। ছেলে বেটি নিপুণ, কি বললা তুমি? ছেলের বেটি, ছেলের বেটি নিপুণ। কি 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 উচ্চারণটা কি? সেলিব্রিটি। ও সেলিব্রিটি, আমি ভাবছি ছেলের বেটি। ছেলে বেটি নিপুণ বলো না, ওর ইচ্ছে হচ্ছে আমার মতো হতে, কিন্তু ও ভালো বুদ্ধি দিছে যে মাজার ভাই হলো ওর জন্য ইজি হয় বানাতে। খুব ভালো স্ক্রিপ্ট ছিল এবং পারফরমেন্স খুব খুব ভালো ছিল। আমার মনে হয় যে এটাই মাথায় রেখে নেক্সট এপিসোডগুলো করো, তাহলে আরও ভালো হবে। জুয়েল ভাই, তোমাদের পারফরমেন্স অসাধারণ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই এনজয় করেছি। আর স্যাটারটা একেবারে সরাসরি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি করে এই ধরনের ধর্মের আড়ালে মানুষকে ঠকানো হয়, সেটা খুব স্পষ্ট হয়ে উঠেছে। আমজাদ ভাই। বিচারক মণ্ডলী বলেছেন, আমি তো অভিনয় দেখলেই পাগল হয়ে যাই, ঠিক বিচার করার মতো সেন্স আমার থাকে না। তবে সাধু বাবাকে আমার খুব ভালো লেগেছে। সাধু বাবাকে শুধু একটি কথা, মিষ্টি অনুরোধ, সাধুর অভিনয় করতে এসেছেন, কণ্ঠটা রেয়াজ করতেই হবে, মানে দরাজ করতে হবে, কণ্ঠটাকে বাড়াতে হবে, গভীর করতে হবে, চিৎকার করতে হবে। ভালো করেছেন আপনি, ধন্যবাদ। থ্যাংক ইউ দুজনকে। সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harwal. আমাদের মাঝে আছেন আমাদের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। ওনাকে মাথায় রেখে আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে। আমি জানি না গল্পটা বলেছি কিনা, তারপরে বলছি। একজন নব্য ফিল্ম নির্মাতা, ভীষণ ক্রিয়েটিভ, অসাধারণ ডিফারেন্ট ফিল্ম করতে চায়। তা আমাকে এসে বলল, বস একটা সেরকম সিনেমা বানাবো, থ্রিল, মারাত্মক থ্রিল আছে। বললাম সিনেমা গল্প কি? সিনেমার গল্প কিচ্ছু না বস, আপনি যেই বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ে মনে করেন যে একজন মার্ডার হবে, তারপর সবাই সন্দেহ করবে চৌকিদারকে। পরের দিন সেই বিল্ডিংয়ে আরেকটা মার্ডার হবে, তারপর সবাই সন্দেহ করবে চৌকিদারকে। তারপর কি? তারপরের দিন বস আরেকটা মার্ডার হবে,
তারপর সবাই সন্দেহ করবে চৌকিদারকে। তারপর কি, তারপর বস আরেকটা মার্ডার হবে। আরে মেয়ে কি বারবার বলছো মার্ডার হবে, মার্ডার, তারপর কি সবাই সন্দেহ করবে চৌকিদারকে। আমরা সাসপেন্সটা কোথায়? সাসপেন্স তো ওইখানে কি ওই সিনেমাতে কোনো চৌকিদার ক্যারেক্টারই নাই। ওইরকম একটা সাসপেন্স নিয়ে এখন যিনি আসছেন তিনি হচ্ছেন তসলিম হাসান হৃদয়, আসছেন বরিশাল থেকে। বর্তমানে ফেসবুকের কি অবস্থা দেখেন। একটা মুরগি ফেসবুকে স্ট্যাটাস দিছে, বন্ধুরা খুব বিপদে আছি, আমার 10টা বাচ্চা জানতে চায় ওদের বাবাকে। সেদিন আমাদের সাজু ভাই এক খালি কলা নিয়ে বাসায় যাচ্ছে, তার ঠিক পেছনে একটা মহিলা বাচ্চা কোলে। তো মহিলা কিছুক্ষণ পরপর বাচ্চাটাকে চিমটি কাছে আর বাচ্চাটা কেঁদে দিচ্ছে, বাচ্চাটাকে চিমটি কাছে আর বাচ্চাটা কেঁদে দিচ্ছে। তো সাজু ভাই বলতেছে কী ব্যাপার, বাচ্চাটা কাছে কেন? তো মহিলা বলতেছে আপনার হাতে কলা দেখা ওর কলা খাওয়ার কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, সাজু ভাই তাকে 4টা কলা দিয়ে দিল। কিছুক্ষণ পর আবার বাচ্চাটা কেঁদে উঠলো। সাজু ভাই বলতেছে কি এবার আবার কাঁদে কেন? কয় আপনারা দেখা ওর বাবার কথা মনে পড়ছে। তো আমাদের তারেক ভাই আমরা এসে বলতেছে তসলিম তোর কাছে কোনো সুন্দরী মেয়ের নাম্বার আছে? আমি বললাম হ ভাই আছে, আপনার গার্লফ্রেন্ডের নাম্বার। এই হাসতে আসার পর থেকে আমাদের জুয়েলার স্যার খুব মন ভুলো। তো সেদিন একটা বাচ্চাকে বাসায় নিয়ে তার স্ত্রীকে বলতেছে দেখো এই বাচ্চাটা রাস্তা দাঁড়িয়ে কাঁদতেছিল, তাই ওর সাথে করে নিয়ে আসছি, ও এখন থেকে আমাদের ছেলেদের সাথেই মানুষ হবে। তো তার স্ত্রী তার কথা শুনে বলতেছে গম্ভীরভাবে, হায় রে এই হাসতেই তোমার মাথা খাইছে, এখন দেখি নিজের ছেলেটারও চিনতে পারতেছো না। আচ্ছা আমাদের সবারই তো কম বেশি চুলকানি আছে, আচ্ছা বলেন তো কোথায় চুলকালে মানুষ লাভবান হয়? দূর, সেটা জানলে তো আমি নিজেই চুলকালাইতাম। কিছুদিন যাবৎ আমাদের মাজার স্যারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে মাজার স্যার বাসায় ফিরে আসলো, তার ছেলে বলতেছে বাবা তুমি এতদিন কোথায় ছিলা? মাজার স্যার বলতেছে আর বলিস না, একটা সুন্দরী মেয়ে নিপুণের মতো দেখতে ডাকাতি করে, সে আমার কিডন্যাপ করে নিয়ে গেছিল। তার ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে, কি তোমার তো কিছু হয় নাই তো? আরে না ভয় নাই, আমি চার্জার নিতে এসেছি, আবার চলে যাবো। একটা 7 বছরের বাচ্চা ছেলে তার মা বাবার কাছে প্রতিদিন রাজা রানীর গল্প পড়ে ঘুমাতো। একদিন বাচ্চা ছেলেটি তার মার কাছে বলতেছে মা আমি রাজার মতো 3টা বিয়ে করব, এক রানী রান্না করবে, আর এক রানী বাজার করবে, আর এক রানী আমাকে বাতাস করবে। তখন তার মা বলল তাহলে তুই কার কাছে থাকবি? বাচ্চা ছেলেটি বলল কেন মা আমি তোমার কাছে থাকবো। এই কথা শুনে তার মায়ের চোখে আনন্দে জল এসে গেল। তো মা মজা করে বলতেছে তাহলে রানীরা কার কাছে থাকবে? বাচ্চা ছেলেটি বলল কেন বাবার কাছে। তার এই কথা শুনে আনন্দে বাবার চোখে জল এসে গেল। থ্যাংক ইউ। মাজার ভাই, নদীপথের ভ্রমণ বলতে বাংলাদেশে যেটা বোঝায় সেটা রকেট একটা অত্যন্ত একটি জনপ্রিয় একটা বাহন, এবং ওখানে নদীর বাতাস খেতে খেতে যাওয়া যায়। তো তোমার জোকসগুলোর মধ্যে মানে সেই আবহাওয়াটা আমি পাচ্ছিলাম যে এত সুন্দর একটা ভ্রমণের মধ্যে যে সুন্দর সুন্দর কথাগুলো তুমি যেভাবে হেসে হেসে তোমার সুদর্শন চেহারা দিয়ে আমাদেরকে শোনাচ্ছিলে, সেটা আমার মনে হচ্ছে যেন আমি বরিশালে রকেট ভ্রমণ করছি। ধন্যবাদ তোমাকে। নিপুণ হৃদয় পারফরমেন্স ভালো ছিল, শুধু যেটা যে এখন কিন্তু তোমরা একদম অনেক কাছাকাছি, মানে জয়ের অনেক কাছাকাছি। তাই তোমার জন্য ছোট্ট টিপস যেটা উচ্চারণ অনেক ইম্পর্টেন্ট। মানে কিছু জায়গায় কিন্তু কথা জড়িয়ে যাচ্ছিল, বাচ্চা এটা এই ইয়েগুলাতে। তো এগুলি যদি তুমি ঠিক করে ফেলো, তোমার জোকস কালেকশন অনেক ভালো ছিল, তো সেগুলা আরও বেশি ভালো হয়ে যাবে যদি তুমি একটু উচ্চারণটা ঠিক করো। এছাড়া সব কিছুই অনেক ভালো। জুয়েল ভাই, আমি সবসময় বলি যে যাকে দেখতে ভালো লাগে তার সব কথা শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ। আমজাদ ভাই,
খুব ভালো করেছো, সুন্দর লেগেছে, হাততালি দিয়েছে সবাই, আমিও মুগ্ধ হয়ে শুনেছি। তো তোমাকে ভবিষ্যতের জন্য একটু ওষুধ দিই, সেটা মনে রাখলে তোমারই আরও ভালো হবে। সেটি হলো, তুমি কয়টা এপিসোড করেছো? মনে করো 5টা বা 6টা। এই 6টা এপিসোডের 6টা মেজাজ নেই কেন? রাজা রানীকে ঘুম পড়াচ্ছে, বাচ্চা বলছে, সেগুলোর তো মেজাজ থাকে আলাদা আলাদা। এই মেজাজগুলো তৈরি করবা, এক্সপ্রেশনটা আলাদা দিবা। এখন যেটা হয়েছে সেটা ইংরেজিতে একটা শব্দ আছে খুব মনোটোনাস। মনোটোনাস শব্দটা হলো একঘেয়েমি। তো তুমি সবসময় মনে রাখবা যে একঘেয়েমি না হয়। আমি 5টা 6টা করছি, 6টা 6 রকমের এক্সপ্রেশন দিয়ে করব, এইটুকুন ওষুধ সারা জীবনের জন্য সঙ্গে রেখো, কাজে লাগবে। বাহ! বাচ্চা তার মাকে বলছে, মা পরি কি উঠতে পারে? বলছে হ্যাঁ উঠতে পারে। তাহলে খালা উঠছে না কেন? বলছে খালা উঠবে কেন? না, কালকে রাতে বাবা খালাকে বলছিল তুমি আমার পরি। মা বললেন কালকে ওড়েনি, কিন্তু আজকে উঠবে। এবার উড়ে উড়ে যে পরি আসছেন একক পারফরমেন্স নিয়ে, তিনি হচ্ছেন তাসনিয়া জাবিন ত্রিনা, আসছেন রাজশাহী থেকে। লিপস্টিকটা দিয়ে নে। নিপুন আপু, নতুন লিপস্টিক লাগবে নাকি? নোভা তুই নে। আচ্ছা বলুন তো, এই দুইটা মেয়ে কখন বান্ধবী হয়? যখন এই দুইটা মেয়ের শত্রু একটা মেয়েই হয়। ফ্যান্টাস্টিক! আমাদের এই নোভা একদিন তার বয়ফ্রেন্ডকে বলছে, জান আমি যখন তোমাকে কল দিব তুমি কল রিসিভ করবা না, কল কেটে দিয়ে কল ব্যাক করবা, মিস কল দিলেই তো হয়। তুমি এটা কি বললা? আমাদের এতদিনের সম্পর্ক, তুমি জানো না আমি মিস কল দিই না? আমার একটা স্ট্যাটাস আছে না? বাবা! এক রোগী ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার সাহেব কি ওষুধের নাম লিখে দিয়েছেন? কোনো ফার্মেসিতেই তো খুঁজে পাইলাম না। ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে, ও সরি, আমি তো ওষুধের নাম লিখিনি, আমার সিগনেচারটা করেছি। আগের যুগে প্রেমিক প্রেমিকার মধ্যে ব্রেকআপ হলে মন ভেঙে টুকরো টুকরো হতো দুটি মানুষের, আর এখনকার যুগের প্রেমিক প্রেমিকাদের ব্রেকআপ হলে মন ভেঙে টুকরো টুকরো হয় 3টি মানুষের, ছেলেটির, মেয়েটির আর বাড়ির পাশের মোবাইল রিচার্জের দোকানদারটির। একদিন আমাদের এই সাজু ভাই পুলিশের কাছে গিয়ে বলছে, স্যার আমার বউকে খুঁজে পাচ্ছি না। কবে থেকে? এই তো 1 মাস হলো। এতদিন আসেননি কেন? আমি ভেবেছিলাম আমি স্বপ্ন দেখছি। 4 টাইপের মেয়ে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রথমত, যেই মেয়ে তার বয়ফ্রেন্ডকে মিস কল দেয় না। দ্বিতীয়ত, যেই মেয়ে শপিং করা পছন্দ করে না। তৃতীয়ত, যেই মেয়ের মনে কোনো হিংসা নেই। চতুর্থ, এই 3টা কথা শোনার পরে যেই মেয়ে তার মাথা ঠিক রাখে। এই ধরুন মানুষের ঝগড়া করে, এই ঝগড়া করার এক এক দেশের এক এক রকম কারণ থাকে। ভারতের ঝগড়া করার প্রধান কারণ হতে পারে কে সেরা, শাহরুখ খান নাকি সালমান খান। ইংল্যান্ডের ঝগড়া করার বিষয়বস্তু এরকম হয়, রাজ পরিবারে কে জন্মগ্রহণ করবে, ছেলে নাকি মেয়ে। বাংলাদেশের ঝগড়া করার বিষয়বস্তু, আবে ওই মোরগ পোড়ায় লবণ তো বেশি দিছস কেলা, লবণ কি মাং না পাইছস? বাবা! নাইস রিনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফাটাফাটি। জুয়েল ভাই বলেন। তুমি আজকে একদম বোম্বাই মরিচ। তুমি এমন সুন্দর করে সব কিছু গুছিয়ে বলেছো এবং প্রত্যেকটা কথা তোমার উত্থান পতন, একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পকে আলাদা করা, অথচ
মিশিয়ে তুমি মালা গেঁথেছো, সবটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নিপুণ, তুমি তো আসলে হলা কি বলে ওই যে ডলের মতো, প্রথম দিন থেকেই তোমাকে দেখে আসছি এবং পারফরমেন্স তুমি ডে বাই ডে এত ভালো করছো, মানে চিন্তাই হচ্ছে কি মার্ক করব। অনেক ভালো পারফরমেন্স ছিল আজকে। মাঝার ভাই। তৃণা দেখতে রূপসী, তৃণার নামটি সুন্দর এবং তৃণা রাজশাহী রেশমের মতো জোকস বলে একবারে পিচ্ছিল পথ ধরে উপরের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে। তৃণা, তোমাকে অনেক ধন্যবাদ। আমজাদ ভাই। অসম্ভব সুন্দর হয়েছে তোমার ইয়েগুলো, খুব ভালো হয়েছে। মানে আমি এত প্রশংসা করছি, সঙ্গে আরেকটা ওষুধ দিচ্ছি, সেটি হলো যে কেউ কেউ কথা বলতে গিয়ে কোনো কোনো শব্দ হারিয়ে ফেলে। এটার রোগ শিল্পীদের আছে, আবৃত্তিকারদের আছে, অনেকের আছে। তোমার জন্য এই রোগটা না থাকে। ধন্যবাদ। বাহ, থ্যাংক ইউ তৃণা, থ্যাংক ইউ ভেরি মাচ। Marcel presents Hasho, powered by Dabur Maswag Season 4, co-sponsored by Mumtaz Herbal. এখন এই মুহূর্তে দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছে একজন প্রতিযোগী মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম হিমু, আরেকজন হচ্ছেন গেস্ট পারফর্মার মাহমুদুল হাসান। ওরা আসছে দ্বৈত পারফরমেন্স নিয়ে। ছোটবেলাতেই বুঝতে পেরেছিলাম গোয়েন্দা হব। বাবা মা আমার সম্পর্কে কি বলতো না বলতো সব কান পেতে শুনতাম। এই দেখে মা রেগে যেয়ে বলতো, একটুখানি ছেলে এখনই কান পেতে কথা শুনছিস, নির্ঘাত গোয়েন্দা হবি। ব্যাস, মায়ের দোয়ার বিফলে গেল না। এখন আমি বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস, সব জটি খুলতে পারি। কে? আমরা ধূমপান বর্জন করলাম, পকেটে রাখো। এই কে তুমি? আমি হাসর গোয়েন্দা। হাসর গোয়েন্দা? আরে শোনো, তোমাকে তো ভালোই লাগছে, কখন আসলা? বেশিক্ষণ হয়নি, এই কিছুক্ষণ হলো এলাম। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বইয়ের সাথে ঝগড়া করে এসেছো। আশ্চর্য ব্যাপার, বুঝলা কেমনে? নিচেও কোনো সমস্যা হয়েছে নাকি? আমি আসলে বলতে যাচ্ছিলাম তোমার মাথায় এখনো কিন্তু ফুলদানির ভাঙা টুকরোটা ঢুকে আছে। আচ্ছা শোনো, এই আমাদেরকে সুন্দরবনে পাঠানো হলো কেন? খবর পেয়েছি দিন দিন নাকি বাঘেদের সংখ্যা কমে যাচ্ছে, তাই এই বাঘ বিলুপ্তির রহস্য আমাদের উদ্ঘাটন করতেই হবে। তা তুমি কি বাঘ মামাদের সাথে দেখা সাক্ষাৎ করছো? আরে না, এখনো একটাও দেখাই পাই নাই। আশ্চর্য ব্যাপার, তুমি করোই নাই, তাহলে বিলুপ্তির কারণ রহস্য উদ্ঘাটন করবা কেমনে? শোনো, তুমি বাঘদের কি জিজ্ঞাসা করবে তা ভেবে এসেছো? হ্যাঁ, আমি মোটামুটি একটু চিন্তা ভাবনা করছি। আমি বাঘ মামাদের জিজ্ঞাসা করব, আপনারা সবাই স্বামী স্ত্রী আলাদাভাবে থাকার চিন্তা ভাবনা করছেন কেন? তোমার কি মনে হয় এই প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই পেয়ে যাবে? না পাওয়ার সম্ভাবনা বেশি, ভেতরের মানে পারিবারিক ব্যাপার তো জনসম্মুখীন নাও বলতে পারে। ঠিক ঠিক। তো তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করলে কেন? ও আচ্ছা, সেটা তো একটা বিরাট ঘটনা। এই আমি তো এখন বড় একটা গোয়েন্দা হয়ে গেছি, তো আমার বউ বলল তুমি তো সব ধরনের জট খুলতে পারো। আমি বললাম সন্দেহ আছে নাকি? পরে বলে কি জানো, আমার চুলের জটগুলো খুলে দাও। তাহলে তুমি নিশ্চয়ই তার চুলের জটগুলো খুলে দিলে? হ্যাঁ, আমি বললাম যে তুমি ঘুমাও, আমি আস্তে আস্তে খুলবো। পরে ঘুমাই পড়লো, আমি গেছি নিয়া ঘেসাং ঘ্যাস সব চুল কেটে দিছি। চুলও নাই, জটও নাই। দারুণ আইডিয়া। তোমার এই কথা শুনে আমার একটা ব্যাপার মাথায় আসলো। তাহলে চলো তুমি আর আমিও সুন্দরবন ঢুকে যাই, সব বাঘ মেরে ফেলি। যদি বাঘই না থাকে, বিলুপ্তির তো কোনো অপশনই থাকবে না। আরে শোনো, আমি কিন্তু এই বাঘ বিলুপ্তি নতুন একটা আইডিয়া খুঁজে পাইছি। কি আইডিয়া বলো বলো। আমার মনে হয় কি জানো, এই যে বাংলাদেশে কোনো বীরত্বপূর্ণ কাজ করলে বলে কি জানো, তুই তো বড় বাঘের বাচ্চা। হ্যাঁ, বাঘের বাচ্চা, ঠিক। আমার মনে হয়
এই বাঘের বাচ্চা বলতে বলতে বাঘিনীরা মানুষরূপী বাঘের বাচ্চা জন্ম দিতে দিতে ওদের জন্ম দেওয়ার টাইমই পায় না। টাইমই পায় না মানে সময় পায় না। ধর বাঘরা কি আবার ডাউনলোড করতে পারে নাকি যে টাইম আউট হবে? আচ্ছা শোনো, গবেষণা তো অনেক হইলো তাই না, তো তুমি কি ধরনের সিদ্ধান্তে পৌঁছাইলা? দুইটা সমাধান পাইছি। এক নাম্বার সমাধান পরিবার পরিকল্পনার আপাদের সুন্দরবন আসতে না দেওয়া, আর 2 নাম্বার চিড়িয়াখানায় যত বাঘ আছে সবাইকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুন্দরবন পাঠিয়ে দেওয়া। তো প্রথমটা তো বুঝলাম, দ্বিতীয়টা কেন? শোনো, এই যে চিড়িয়াখানায় যে বাঘগুলো থাকে সব মুরব্বি সাইজের, তো এদেরকে বসিয়ে বসে খাওয়ানোর কোনো যুক্তিই নেই। এ সুন্দরবনে আসুক, একটু কাম কাজ করেই খাক। তুমি একটা বিষয় জানো না, এই চিড়িয়াখানাতে তাদের যে খাবার দেয় আর তাদের যে বয়স, তারা যদি বনের মধ্যে আসে, আসার পরে কাম কাজ করে যে সংখ্যা বাড়াবে আমার তা মনে হয় না কিন্তু। তাহলে তো আমাদের সব রহস্য উদ্ঘাটন শেষ। হ্যাঁ আচ্ছা শুনো, তাহলে চলো চলো যাই। যাই। এই বাঘের আওয়াজ পাওয়া যাইতেছে কই? পিছনে বাবা। মাজার ভাই, স্ক্রিপ্টটা সুন্দর এবং আধুনিক এবং তুমি ভালো করেছো আজকে, তোমাকে অনেক ধন্যবাদ। এবং একটা সময় উপযোগী একটা পারফরমেন্স ছিল। নিপুণ, মনে হচ্ছে যে তুমি নিজের প্রতি অনেক এখন যত্নশীল, যার কারণে তোমার জোকস খুব ভালো ছিল এবং পারফরমেন্সও খুব ভালো ছিল। জুয়েল ভাই, হিমু অসাধারণ। রয়্যাল বেঙ্গল টাইগার ইজ সো ইম্পর্টেন্ট টু দ্য ওয়ার্ল্ড, ইটস টক অফ দ্য ওয়ার্ল্ড। ধন্যবাদ। আমজাদ ভাই, দুজনেই খুব ভালো করেছে। তো আমি একটু অন্যরকম আশা করেছিলাম। যখনই শার্লক হোমস বলেছে আমি তো মনে করেছি এই সমস্তের চাইতে অন্য কিছু হবে, একটু গোয়েন্দা গোয়েন্দা ভাব দেখব। গোয়েন্দা গোয়েন্দা ভাবটা পাইনি। এমনি তোমরা যা সুন্দরবন বা স্মোকিং এসব সম্পর্কে যে বলেছো, খুব ভালো স্যাটায়ার করেছো, খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ডক্টর ওয়াটসন নাকি হাসর? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার হচ্ছে শার্লক হোমসের আসল গোয়েন্দাগিরি। শার্লক হোমস এবার খুঁজে বের করবে আজকের পর্বসেরা পারফর্মারকে। হাই ওয়াটসন, আজকের যিনি পর্বসেরা হয়েছেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম শামীম। বলো উন্নত মামসি। আমি বিনীত অনুরোধ করব আমজাদ ভাইকে তার হাতে, প্লিজ আসেন। এটা মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি। আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন মা। আমি পাবো